এরিয়া ক্ষেত্রফল, ক্ষেত্রফল বা এরিয়া, এটাতে ঢোকা যাবে। যেটা মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা করতে গেলে, প্রথমত হলো ইন্টিগ্রেশনের অবশ্যই সমস্ত ফর্মুলা তো বটেই, খুব স্পেসিফিক ভাবে যদি বলি আংশিক সমাকল বা বাই পার্টস, আংশিক সমাকল বা বাই পার্টস চ্যাপ্টারে কিছু এরকম ফর্মুলা ছিল, মনে পড়ছে? বেশ লম্বা লম্বা এরকম থাকবে। কিছু আমি মনে রাখার পদ্ধতিও বলেছিলাম একটা সময়, যে পরিবর্ত চ্যাপ্টারের হেল্প নিয়ে সেই ফর্মুলাটার কিছুটা অংশকে নিয়ে আমাকে মনে রাখতে হবে। তো যাই হোক, ফর্মুলাগুলো ভালো করে দেখি। এখানে ওই তিনটে যে ফর্মুলা রয়েছে ওই জিনিসগুলো এখানে কাজে লাগবে কিন্তু আংশিক সমাকল। এর বাইরেও ইন্টিগ্রেশনের সবই লাগতেই পারে, যে কোনো সময় যে কোনো ফর্মুলা লাগতে পারে, এগুলোর চান্সেস বেশি। পাশাপাশি অবশ্যই ডেফিনিট ইন্টিগ্রালের মেন কনসেপ্টটা, যে কোনো একটা ইন্টিগ্রেশনের করার পরে তারপরে প্রথমে কি করি আমরা, আপার লিমিটটা বসাই, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই। আচ্ছা, এই গেল ইন্টিগ্রেশন রিলেটেড ব্যাপার। দুই হলো স্থানাঙ্ক জ্যামিতির কনসেপ্টটা লাগবে ক্লাস 11 এর। ক্লাস 11 এ স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি যা যা ছিল তার কনসেপ্টগুলো কিছুটা লাগবে। তার মধ্যে মূলত কি এই চারটে জিনিস তো বটেই, যে সরল রেখা, বৃত্ত, অধিবৃত্ত আর উপবৃত্ত। সেই অর্থে হয়তো পরাবৃত্ত নাও লাগতে পারে, কারণ এই চারটে জিনিস কখন কিভাবে কি রকম ছবি আঁকি সেই আইডিয়াটা পুরো স্বচ্ছ থাকা দরকার। সরল লেখা নিয়ে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়, অলরেডি এলপিপিতেও লাগলো, কিছু ট্যানজেন্ট নরমালও লেগেছে। ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করছি, ওই x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 আকারে লিখে নিয়ে ওইভাবে আমরা সরল লেখাটা টেনে দিতে পারি। এর বাইরে অধিবৃত্তটা, উপবৃত্ত পড়া, অধিবৃত্ত, উপবৃত্ত আর বৃত্ত, এগুলো একটু মনে রাখতে হবে। আমি কিছু পড়াতে ডিসকাস করবো, একটা দুটো জিনিস করে দেবো একবার। তো এই ব্যাপার স্থানাঙ্ক জ্যামিতিতে লাগবে, কোঅর্ডিনেট জিওমেট্রি। আরেকটা জিনিস আমি বলে রাখছি তোদের, আমরা কম বেশি সবার কাছেই স্মার্টফোন আছে, তো প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবো, ডেসমস। হ্যাঁ বলেছিলাম আনইনস্টল করে দিচ্ছি, হয়ে গেছে, ওই ক্লাসটা হয়ে গেছিল বলে। ডেসমস এইটা অ্যাপসটাকে ইনস্টল করবি, দেখবি ওই একটু গ্রিন টাইপের ইন্টারফেস। কি ব্যাপারটা কি সাহায্য করবে, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি, হ্যাঁ ওইটাই কি ফাস্ট কি দেখ কি সুইটেবিলিটি রয়েছে এটা, যে কোঅর্ডিনেট জিওমেট্রি সাহায্য নিয়ে যে ছবিগুলো আঁকতে পারছিস তো ইটস ওকে, যেগুলো আঁকতে পারছিস না, শুনবি কথা, যেগুলো আঁকতে পারছিস না অথবা মানে জানা থাকার সত্ত্বেও আঁকতে অসুবিধা হচ্ছে, এরকম ক্ষেত্রে ডেসমস সফটওয়্যারে মানে ডেসমস অ্যাপসে তো ওই কার্ভগুলোকে মানে ইকুয়েশনটা লিখলে ওরা কার্ভটা দেখিয়ে দেবে, তো ওতে একটা একটু গ্রেটার ভিউ পাবে, একটু নলেজ পাবে। এখন ডেসমসটা তো আর এক্সাম হলে ইউজ করতে পারবি না, বাড়িতে বারবার এটা দেখতে দেখতে একটা আইডিয়া তৈরি হয়, আমি সেটা বলবো। ব্যাপারটা ধর, ব্যাপারটা কেমন হয় এই চ্যাপ্টারে, ধর একটা অধিবৃত্ত এরকম আর একটা অধিবৃত্ত ভাবে এরকম গেল, খেয়াল কর, এখন পুরোটাই ডেসমসেই দেখছি। এখন আমি ডেসমস দেখতে বলেছি, ওটা দেখতে হলে আমি পরে আলোচনা করছি, এইটা এখানে ডিসকাস করে চলে যাচ্ছি আমি। এই যে একটা অধিবৃত্ত এরকম গেছে আর একটা অধিবৃত্ত ভাবে এরকম গেছে, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের এরকম এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হবে, এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে হবে, ঠিক আছে? তো ছবি আঁকতে প্রাথমিকভাবে প্রবলেম হলে সেটা হেল্প করবে ডেসমস, মূল বক্তব্য এটা। তো যাই হোক, কিন্তু মেন ব্যাপারটা অঙ্ক করতে কোনোভাবে ডেসমস হেল্প করবে না। হ্যাঁ, সেটা নিজেরই কনসেপ্টটা তৈরি করতে হবে, কার্ভটা আঁকা বা লিমিটটাকে খোঁজা এখানে কিন্তু খুব ভাইটাল। তো এখন যেটা বিষয়, যে এরিয়া চ্যাপ্টারটা
কেমন ভাবে কি করব যখনই কি হয়েছে দেখি একটা পড়া আছে চলে যা পড়া আছে চলে আছে তো দেখ যে একটা ইয়েকে ভাব একটা কার একটা যে কোনো কার কোন অক্ষের দিকে এগোচ্ছে সেই জিনিসটাকে অবজার্ভ করাটা হলো মূল বিষয়। একটা কার্ভ বলতে চাইছি হলো y = fx, একটা কার্ভ বা বক্র বা যে কোনো একটা সমীকরণ, সেই সমীকরণটা কোন অক্ষের দিকে যাচ্ছে, এটা x অক্ষের দিকে যাচ্ছে নাকি y অক্ষের দিকে যাচ্ছে, এই অবজারভেশনটা ফার্স্ট থিং। এখন এইটা ভাবতে পারিস বা কেউ বলতে পারিস যে যদি এরকম হয় যে অনেক জিনিস তো মাঝামাঝি যায় বা এরকম অনেক জিনিস থাকে যে দুটো অক্ষের দিকে এগোচ্ছে, আমি বুঝবো কি করে? ব্যাপারটা সেটা নয়। কোনো ক্ষেত্রে কোশ্চেনের মধ্যে স্পেসিফিক থাকে যে কোন অক্ষের দিকে এগোচ্ছে, যদি কোশ্চেন থেকে বুঝতে পারবে। দ্বিতীয়ত যদি দুটোর দিকেও এগোয়, মানে সাপোজ আমি এরকম একটা আঁকলাম, এই সরলরেখাটা আঁকলাম, এটা আমি বুঝবো কি করে কোন অক্ষের দিকে এগোচ্ছে, এটা তো মাঝামাঝি এগোচ্ছে। তখন কি করতে হবে, আমাকে হয় কোশ্চেন দেখে নিয়ে ডিসাইড করতে হবে কোন অক্ষের দিকে মুভমেন্ট, অথবা কোনো একটা পার্টিকুলার অক্ষের দিকে আমাকে নিজেকে ধরে নিতে হবে, সেই হিসেবে অবজার্ভ করতে হবে। মানে আমি এই জিনিসটাকে যদি এইভাবে অবজার্ভ করি তাহলে আমি কি ভাবছি, এটা ভাব এক্স অক্ষের দিকে এগোচ্ছে, এটার মুভমেন্ট এরকম 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 ভাবে বাড়ছে, এটা ভাবতে পারি না? অথবা যদি এরকম ভাবি এই জায়গাটা নেই, তাহলে কোন দিকে এগোচ্ছে, ওয়াই অক্ষের দিকে এরকম ভাবে একটা এরিয়া ক্রিয়েট করছে। তো যে কোনো একটা পার্টিকুলার অক্ষের দিকে ওর মুভমেন্টটাকে ভালো করে ফলো আপ করতে হবে, সেইটা না করতে পারলে কিন্তু এই চ্যাপ্টারটাই মুশকিল হয়ে যাবে। এটা হলো ফার্স্ট থিং। ক্লিয়ার হয়েছে কথাগুলো? আমার ফার্স্ট কথা। দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হলো যে একটা যে আমরা ফাংশনের উপর বেস করে তার যে এরিয়াটা বের করব, সেই এরিয়াটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বের করব, সেইটাকে অবজার্ভ করতে হবে। তোর যদি এখানটায় কোনো বাউন্ডেশন না থাকে, তুই কার এরিয়া বের করবি? পার্টিকুলার এই ছবি যদি কার এরিয়াটা বের করবি, এরিয়া কার থাকে, যে জিনিসটা বাউন্ডেড, সীমাবদ্ধ, বদ্ধ, তার এরিয়া থাকে। কোনো জিনিস যদি বদ্ধই না হয়, এরকম চলতেই থাকে তার এরিয়া থাকে কোন? এরিয়া তো থাকবে, আমি বের করবো ওটা কোন পর্যন্ত বের করবো সেটা আমি বুঝতেই পারবো। তাহলে নিশ্চিতভাবে কি একটা তার স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে। ওর স্টার্টিং পয়েন্টে কি হবে, আমাদের ইন্টিগ্রেশনের কি লিমিট, লোয়ার লিমিট, আর এন্ডিং পয়েন্টে কি হবে, ইন্টিগ্রেশনের আপার লিমিট। ক্লিয়ার? এখন কি বিষয়টা, সাপোজ ধর এখান দিয়ে একটা সরল রেখা গেছে, কোন জায়গাটা এরিয়া ক্রিয়েট করেছে, এই ত্রিভুজটা একটা এরিয়া ক্রিয়েট করেছে, ঠিক আছে? কারণ কেউ বলতে পারিস ত্রিভুজের এরিয়া তো এমনি জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার জন্য ইন্টিগ্রেশনে কি দরকার? এখন এইখানে আমি সরল রেখা বলেছি বলে এটা ত্রিভুজ দেখাচ্ছে, সরল রেখা না বলে যদি অন্য একটা কার থাকতো এরকম ভাবে গেছে, এরকম ভাবে যায়, তো এইটা কি কোনো ত্রিভুজ তৈরি করছে? করছে না। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা কাজে লাগছে না। তাহলে এখন কি করবো, এই ভেতরের যে এরিয়াটা তৈরি হলো, এই জায়গাটা যে তৈরি হলো এই ভেতরের এরকম ভাবে এরকম জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রফল কি হবে? আমি কি বললাম, এই কার্ভের মুভমেন্ট কোন দিকে খেয়াল করব, কোন দিকে, এক্স অক্ষের দিকে, কারণ এই দিকে তো কোনো বাউন্ডেশন নেই। বাউন্ডেশন এই দিকে যখন ওরা চাইছি, তার মানে কি এই দিকেই, এই লজিকটাকে কাজে লাগাতে হবে। তাহলে বাউন্ডেশনটা এই দিকে, তাহলে ইন্টিগ্রেশনটা যে করব ওর যেদিকে মুভমেন্ট সেটার সাপেক্ষে করব। কোন দিকে, এক্স অক্ষের দিকে মুভমেন্ট, ইন্টিগ্রেশনটা কোন চলরাশির সাপেক্ষে করব, এক্স চলরাশির সাপেক্ষে। ইন্টিগ্রেশনটা হবে কি, কার যারই হোক না কেন তার সাপেক্ষে হবে, এক্স এর সাপেক্ষে হবে, dx পোর্শন। এটুকু ক্লিয়ার? সেকেন্ড কথা হলো এই কার্ভটা শুরু কোথায় আর শেষ কোথায়। কারণ শুরু শেষ খুঁজতে গেলে তো পাবো না, মানে আমার যেটুকু এরিয়া বের করতে হবে সেইটুকু এরিয়ার জন্য কার্ভটা শুরু কোথায় আর কার্ভটা শেষ কোথায়। আমরা আপাতত ছবিতে দেখতে পাচ্ছি এই জায়গাটাও শুরু, কিছু একটা ভাব কোশ্চেনে বলে দেওয়া থাকতে পারে মূল বিন্দু থেকে, অথবা অন্য কিছু ইনফরমেশন থাকবে। তাহলে এই জায়গাটাতে
আমরা x অক্ষ বরাবর যেহেতু করছি এই জায়গাটাতে x এর ভ্যালু কত 0, তাই তো? আর যদি এই সরল রেখাটা সমীকরণ বলা থাকে x = 4, x = 4 কেন? একটা y অক্ষ তার সমান্তরাল সরল রেখা কি হয়? x = কনস্ট্যান্ট হয়, তাই x = 4। এখানে যদি এই সরল রেখাটার সমীকরণ x = 4 বলা থাকে, তাহলে এখানে x এর মান কত? 4ই হবে, কারণ এখানে ভুজ সেম হয়, প্রতিকূল শুধু আলাদা হয়। তাহলে স্টার্টিং পয়েন্ট কি 0, এন্ডিং পয়েন্ট 4। তাহলে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন হবে? 0 থেকে 4। ক্লিয়ার হয়েছে লজিক? কোন দিকে যাচ্ছে সেইটার উপর বেস করে ইন্টিগ্রেশন হবে, লিমিট কি হবে সেইটার কত থেকে কত পর্যন্ত যাচ্ছে। এখন হবেটা কার ইন্টিগ্রেশনটা হবে সেটা এবার বুঝতে হবে। কার ইন্টিগ্রেশনটা হবে কি মনে হচ্ছে? কার্ভটার ইন্টিগ্রেশন হবে। কার্ভ মিন্স এই যে এই কার্ভটার সমীকরণ যেটা আছে, ঠিক আছে? তার মানে কার্ভ fx এর ইন্টিগ্রেশন হবে। অথবা এই জায়গাটা আমি এরকমও লিখতে পারি, কার ইন্টিগ্রেশন হবে? y এর ইন্টিগ্রেশন হবে। এবার কোশ্চেন আসছে y এর ইন্টিগ্রেশন আবার x এর সাপেক্ষে কি করে করব? কি করব? আমাদের তো এরকম y বলে দেবে না, আমাদের যেটা কার্ভ বলে দেবে। সাপোজ ভাব তোকে এরকম বলে দিল 3x² + 5y² = 3। তাহলে এইখান থেকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব কনফার্ম, আর করব y এর। এই কার্ভ থেকে তাহলে কার মান বের করব বলতো? y এর মান বের করব। এখন এইখান থেকে y এর ভ্যালু বের করতে গেলে আমাদের কি হচ্ছে? 1 খেয়াল করো 3 - 3x² / 5। এই যে y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3 - 3x² / 5, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়ে তারপরে ইন্টিগ্রেশন করতে পারবো। এখন দেখ এমন প্যাটার্নই এসেছে, দেখ আংশিক সমাকলনের ওই চ্যাপ্টারে। তো এবার সেটা করে দিয়ে এবার আপার লিমিট বসাবো, মানে ইন্টিগ্রেশনের পরে মাইনাস লোয়ার লিমিট যেভাবে বসিয়ে আমরা অ্যানসার বের করব। এই হলো বিষয়টা। এখন যদি ব্যাপারটা এরকম থাকতো, সাপোজ ভাব কার্ভটা তো নিজের মতো চলেছে, তোকে এখানে বাউন্ডেশনটা এই দিকে না দিয়ে এই দিক বরাবর দিল, তাহলে তোর কি এই জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই যে এটা তার এখানে নিচটা এই জায়গাটা নেই, আর তখন ওর উপরটাই আছে। তাহলে এরিয়াটা কোন দিক বরাবর তৈরি হয়েছে? y অক্ষ বরাবর তৈরি হয়েছে। তাহলে মুভমেন্ট y অক্ষ বরাবর হবে। তাহলে ইন্টিগ্রাল কি হবে, কার রেসপেক্টে হবে? dy। ভাব এখানে a থেকে b পর্যন্ত যাচ্ছে, তাহলে a থেকে b সব সময় কিন্তু মূল বিন্দু থেকে শুরু হবে তার কোনো মানে নেই। এটা হতে পারে কার্ভটা এখান দিয়ে পাস করে চলে গেছে, এখানে স্থানাঙ্কটা আমাদের বের করে নিতে হবে বা বুঝে নিতে হবে। তাহলে a থেকে b পর্যন্ত এই কার্ভটা হচ্ছে, তাহলে এখানে কি বসবে এবার? x। সেই ক্ষেত্রে এখান থেকে x এর মান বের করে নিয়ে সেখানে বসাতে হবে। তাহলে x এর মানটা স্বাভাবিকভাবে y দিয়েই বসবে, তখন y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়ে অ্যানসার হবে। বোঝা যাচ্ছে লজিক? এই হলো মূল লজিক এই চ্যাপ্টারে। তো উদাহরণ একটা হল y² = 4x অধিবৃত্ত, ওটা কেমন দেখতে হয়? এটা মনে রাখার একটা উপায় আছে, আমি কিছুটা 11এও বলেছিলাম, 11 মনে নেই বা সেই নাই বলি, আর রিপিট করি। সবসময় খেয়াল করবি কি, যে দুটো চলরাশি আছে x আর y, দুটো চলরাশির মধ্যে কোন চলরাশিটার পাওয়ার 1? x এর পাওয়ার 1। যে চলরাশিটার পাওয়ার 1, মানে আমি বলছি যে y² = 4ax লিখলাম, এখানে কার পাওয়ার 1? x এর পাওয়ার 1। যে চলরাশির পাওয়ার 1, ওই অধিবৃত্তের হা মুখটা কি হবে? সেই দিকে থাকবে। অধিবৃত্তের হা মুখটা সেই দিকে থাকবে। যদি এখানে -4x থাকে তাহলে নেগেটিভ x অক্ষের দিকে থাকবে। যদি এরকম হয় x² = 4ay, তাহলে উপরের দিকে থাকবে, y এর দিকে। আর মাইনাস হলে নিচের দিকে। জাস্ট এইটুকু আঁকতে পারলে বা বুঝতে পারলে যথেষ্ট। একদম অ্যাকুরেটলি কোথা দিয়ে কি যাবে সেটা করতে হবে তা নয় কিন্তু। হ্যাঁ, মানে এটা কোনো গ্রাফ হচ্ছে না, তো জাস্ট একটা এঁকে ব্যাপারটাকে বোঝা। এবার দেখ কি হচ্ছে, y² = 4x অধিবৃত্ত, তাহলে ওরকম গেছে। তার সঙ্গে কি আছে? x অক্ষ। কারণ x অক্ষের একটা সিগনিফিকেন্স আছে। x অক্ষ যখনই বলবে, এটা খেয়াল করবি এই জিনিসটা, x অক্ষ যখনই বলবে তখনই বুঝে যাবি যে কোনো একটা দিককে বোঝাচ্ছে। আইদার এই দিককে বোঝাচ্ছে অথবা এই দিকটা বোঝাচ্ছে। আমি কি বললাম কথাটা? যে কোনো একটা দিককে বোঝাচ্ছে, কারণ x অক্ষ কি করছে? এটাকে আটকে দিচ্ছে, ঠিক আছে?
হয় ওই দিকটা বোঝাচ্ছে অথবা নিচের দিকটা বোঝাচ্ছে। আর যদি এক্স অক্ষ না থাকে তাহলে তাহলে কি বোঝাচ্ছে? যদি এক্স অক্ষটা আপনারা মেনশন না করেন তাহলে এই পুরো জিনিসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, সাপোজ এবার দেখ ওখানে কি দিয়েছে, x = 4 কোটি দ্বারা সীমাবদ্ধ। x = 4 কোটি কিভাবে গেছে? এখান থেকে গেছে, যেটা কিছুক্ষণ আগে বললাম। এখন যদি x অক্ষ দেওয়া থাকে তাহলে কোনটুকু জায়গা চাইছে? এইটুকু। আর যদি এটা না দেওয়া থাকতো তাহলে কি হতো? এই পুরোটা। পুরোটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে কোনো একটা বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কিন্তু পুরোটা বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ তো অঙ্কটা, উদাহরণ 1। y² = 4ax যেটা, তার শীর্ষ কততে আছে? 0 0-তে না? শীর্ষ মনে আছে আলফা বিটা। আচ্ছা যদি একটু আউট অফ মাইন্ডও কিছু হয়ে গিয়ে থাকে, আমি ভেরি রিসেন্ট অধিবৃত্ত করালাম, কালকেই একটা ভিডিও আপলোড করেছি। ওই অধিবৃত্তর ভিডিওটা আধ ঘন্টার মতো রয়েছে, পরে 25 মিনিট একটু দেখে নেবেন। ঠিক আছে, যদি কোনো আউট অফ মাইন্ডও হয়ে গিয়ে থাকে তো কিছুটা কাজে দিতে পারে। খুব বেশি ব্যাপার কাজে লাগার মতো ব্যাপার তা নয়, জাস্ট এই যেগুলো বললাম একটু মনে রাখলে যথেষ্ট। আর শীর্ষটা কোনটা? যদি আলফা বিটা না থাকে শীর্ষ কততে আছে? 0 0-তে আছে। ঠিক আছে, পুরোটা মনে হবে, পুরোটা মনে হবে যখন x অক্ষ বলে দেবে না, x অক্ষ বলে দেবে না, আছে ওরকম। তাহলে কি হচ্ছে দেখ, ইন্টিগ্রাল হচ্ছে এখানে 0 থেকে 4 y dx, y এর ভ্যালু কি √4x dx, নরমাল ইন্টিগ্রেশন হচ্ছে, ভ্যালু বসে ক্যালকুলেশনে বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা উদাহরণ 4 দেখতে একই অঙ্ক, শুধু y অক্ষের মুখে হয়েছে, একই না? তাহলে এটা কি? ইন্টিগ্রেশন 0 to 4 কি হবে? x dy হবে না? ইন্টিগ্রেশন 0 to 4 x dy হবে। এখানে কি তাহলে x এর ভ্যালুটা বসবে? yes or no? ঠিক আছে, আচ্ছা এবার দেখ যে উদাহরণ 5, এবার দেখ ওই জিনিসটা পাবি। দেখ x অক্ষ বলে, তাহলে দেখ পুরোটা বের করতে হচ্ছে, বুঝা যাচ্ছে? বলেছে x অক্ষ, কোশ্চেনে x অক্ষ বলেছে মৃত্যুঞ্জয়, মন পুরো বাইরে চলে গেছে। না না x অক্ষ যেহেতু কোশ্চেনের মধ্যে বলা নেই, তাই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হচ্ছে। দেখ সিম্পলি কি করলো, এই একই কাজই করবে, ইনটু 2 করেছে। দেখেছিস? বেশ, উদাহরণ 6 এখন দেখ, এখানে দেখ আছে y = x³ + 8। এই টাইপের কার্ভকে আঁকা শিখিস নি, কিউব দিয়ে কোনো কার্ভকে আঁকা শিখিস নি। এরকম অঙ্ক খুব বেশি মানে কেসে আছে তাও নয়, হয়তো 5 to 10% অঙ্ক রয়েছে এক্সারসাইজে। তো এরকম অঙ্ককে আপাতত এই কার্ভকে একটু ডেসমসে দেখে নিই, এ ধরনের কার্ভকে একটু ডেসমসে দেখে নিতে আইডিয়া হয়ে যাবে। জাস্ট এরকম একটা দুটো যদি আলাদা টাইপ জিনিস থাকে একটু দেখে নিবি যে কার্ভটা কেমন দেখতে লাগছে। এর বাইরে উপবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত, সরলরেখা এগুলো আঁকতে পারি। আরেকটা জিনিস বলে রাখি প্রসঙ্গে, যে দেখ বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্তটা আঁকিস, বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা হচ্ছে সেই ব্যাসার্ধটা কিন্তু কি আপার লিমিট আর লোয়ার লিমিটের কাজ করতে পারে। এখান থেকে এই পর্যন্ত যদি এটা a একক হয় তাহলে এটা 0 থেকে শুরু করে এ পর্যন্ত যাচ্ছে। যদি কোনো একটা সাইডের আমি ক্ষেত্রফল বের করতে পারি, পুরোটার ক্ষেত্রফল কি হবে? এটা ইনটু 4। লজিকটা ক্লিয়ার? আর উপবৃত্তের ক্ষেত্রে আমাদের কি হবে? পুরো এখন কখন কোনটাকে দেখতে হবে কিছু কিছু ধারণাই মনে হচ্ছে কম আছে। এখানে উপবৃত্তের সময় কি হবে?
উপবৃত্তের সময় আমাদের যদি লিমিটটা খেয়াল করতে হয় তাহলে এই 0 থেকে এই পর্যন্ত দেখতে পারি, আবার 0 থেকে এই পর্যন্ত দেখতে পারি। এই যে সরলরেখাটা এটাকে কি বলছে? উপবৃত্তের যেটা বড় সরলরেখা হয় সেটাকে কি বলে? বল, পরাক্ষ। গুড। আর যেটা ছোট হয় উপাক্ষ। তাহলে পরাক্ষের যদি হয় এইটা, তাহলে এটা 0 থেকে a, যদি উপাক্ষ হয় 0 থেকে b। এটাকে খেয়াল করতে হবে, এটাকে খেয়াল করে তারপর ইন্টিগ্রেট করতে হবে। তাহলে বৃত্ত আর বৃত্ত আর উপবৃত্তের ক্ষেত্রে এই জিনিসগুলোকে কাজে লাগতে হবে। আচ্ছা, তো এবার এক্সারসাইজ করে পেন দেখো। দেখ, প্রথম কথা, এমসিকিউর প্রথম চারটে করবি। এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়, এই ক্ষেত্রে হলো অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তগুলো ইম্পর্টেন্সই বেশি, ঠিক আছে? তো এমসিকিউ ফুল করবি। অতি সংক্ষিপ্ত 1/3 এগুলো করবো বলছে। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 1/3, 2/2, অতি সংক্ষিপ্ত 1/3, 2/2, 3, 4, 6। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস বলার আছে 6 এর এখানে। সাইন এক্স এর কার্ভ কেমন দেখতে হয় জয়দীপ? সাইন এক্স এর কার্ভ কেমন দেখতে হয়? এরকম বল বল। হুম, কোথা থেকে শুরু হয়? এখান থেকে, এখান থেকে কি হয়ে যাবে? এই হয়ে এই এরকম ভাবে চলতে থাকে, তাই তো? তো এখানে দেখ কোনটুকু জায়গার এরিয়া বের করতে বলেছে বলতো? y equals to 0 0 থেকে পাই 0। 0 0 কোথায় আছে? এখানে। পাই 0 এখানে, এখানে পাই কমা 0। যদি পাই বাই 2 কমা 0 দিত তাহলে ঠিক এর মাঝখান দিয়ে দিত পাই বাই 2 কমা 0, তাই তো? কারেক্ট। তাহলে এখানে x এর কোন ভ্যালু থেকে কোন ভ্যালু পর্যন্ত হবে ইন্টিগ্রেশন? 0 থেকে পাই টুয়ার্ডস কোন ডিরেকশন? x। তাহলে কি বসবে? dx, y dx। y জায়গায় কি বসবে? sin x। sin x এর ইন্টিগ্রেশন হবে 0 to y। তবে একই কাজ রয়েছে দেখ 7 এর দাগে cos x এর উপর। তাহলে সেটা 6 7, তারপরে 9, স্যার ডেসমাসে এক্স কিউ এর করব, কিউ এর লিখব। 6 7 9, 9 লাগিয়েছিস? 9টা উদাহরণের ওই অঙ্কটা। তারপরে হলো সংক্ষিপ্ত 2। আচ্ছা, এখানে দেখ সংক্ষিপ্ত 2 তে আগে বল y equals to 4x minus 3 সরলরেখা কিভাবে আঁকবো? সংক্ষিপ্ত 2 y equals to 4x minus 3 সরলরেখা কিভাবে আঁকবো? বল বল না। সংক্ষিপ্ত 2 minus 4x plus y equals to minus 3, তারপরে x by 3/4 plus y by minus 3 equals to 1। তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? c/4, 0। সাপোজ এখানে যদি 1 হয়, এখানে 3/4 অলমোস্ট, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট রাখতে হবে তার কোনো মানে নেই, আমি এটা বললাম জাস্ট একটা ভিউর জন্য। আর এখানে যদি 3 যায় তাহলে 0, -3, তাই তো? এরকম যাবে ব্যাপারটা।
একই না? ওকে, এরপর আর কি দিয়েছে দেখতো, আর বলেছে y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু মানে কোন অক্ষ? x অক্ষ। তার মানে এই পার্টের কোন দিকটা হবে? আইদার উপর অথবা নিচে। ঠিক আছে, এবার নিচে যদি কোনো সুযোগ না থাকে তাহলে কোথায় হবে? শুধু উপরেই হবে, অথবা উল্টো কথাটাও ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখ y x অক্ষ পেয়ে গেল। এবার দিয়েছে x ইকুয়াল টু 1 মানে কিভাবে গেছে? x ইকুয়াল টু 1 মানে কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। কোথা দিয়ে গেছে? 1 বিন্দু দিয়ে। ঠিক আছে, আর কি x ইকুয়াল টু 3, সেটাও কি 3 বিন্দু দিয়ে। তো এখানে কোথায় ছেদ করছে আর কোথায় ইয়ে তৈরি হচ্ছে? এরিয়াই তো দেখতে পাচ্ছি না। বল, এই সরল রেখাটা তো এখানে শেষ নয়, সরল রেখাটা এইভাবে চলছে তো, একই না? এই সরল রেখাটা তো নিজের মতো চলছে। তাহলে কোন এরিয়াটা চাইছে? এই এরিয়াটা চাইছে। দেখ তো ভালো করে, এ বি সি ডি, এটা কার মতো দেখতে লাগছে? ট্রাপিজিয়াম লাগছে। এবিসিডি এই অঞ্চলের ক্ষেত্রফল চাইছে। তাহলে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন হবে? বল, 1 থেকে 3। কোন অক্ষের দিকে মুভমেন্ট? তাহলে x y, y এর ভ্যালু এখান থেকে বসে যাবে, করেসপন্ডেন্স তার ইন্টিগ্রেশনের রেজাল্ট বের হবে। এবার কি বলছে, এই রেজাল্টটা যেটা বের হলো সেটাকে একটা ক্রস চেক করতে বলছে ছোটবেলার সূত্র দিয়ে। কি হয়? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। আচ্ছা, এই উচ্চতাটা তো 2 একক নাকি? এটা উচ্চতা এখানে 3 থেকে 1 বিয়োগ হলে 3 আছে, এটা 1 আছে, 2 একক। তাহলে এই দুটো কি করে পাবে? দূরত্ব সূত্র ইউজ করতে হবে। দূরত্ব সূত্র ইউজ করা দরকার আছে সেই বিন্দুর পরে। এটা তো 1, এই বিন্দুর ভুজ, এটা তো এখানেরও ভুজ। হ্যাঁ, এখানে যদি 1 বসিয়ে দিই, এই সরল রেখাটা তো গেছে, 1 বসিয়ে দিই তাহলে y পেয়ে যাবো না? এই যে yটা পাচ্ছি সেটাই তো এইটা, আর সেটাই তো এই কোটি এই ডিসটেন্স। লজিকটা কি বোঝা গেল? সিম্পল স্থানাঙ্ক জ্যামিতি বলেছি আমি। তাহলে এখানে x এর মান বসালে যে y মান পাচ্ছি এটা হলো এই কোটি, আর x এর মান 3 বসালে যে y মান পাচ্ছি এটা হলো এই কোটি। তো দুটো ইয়ে যোগফল ইনটু উচ্চতা করলে আমরা, তাহলে কি দেখালাম? 2। এরপরে 3 বলছে দেখ নাভি লম্ব। নাভি লম্ব চেনা আছে? অধিবৃত্তের নাভি, অধিবৃত্তের নাভি দিয়ে যে লম্বটা পাস করছে সেটাকে আমাদের নাভি লম্ব বলছে। কোনটা? যদি এখানে নাভি থাকে এই বরাবর যে লম্বটা গেছে এটা হলো আমাদের নাভি লম্ব। প্র্যাকটিক্যালি যে অঙ্কগুলো উদাহরণে দেখলি ওই অঙ্ক এখানে বলছে। তাহলে কি হলো নাভি লম্ব? 3, 4 উদাহরণে পাবি, 5 এখানে পরপর দিলাম, তারপরে নেমে এসে 8, 9, 11, 12। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো পড়ে আয়, পরের দিন দেখো।